দেশে মাথা পিছু গড় আয় ছাড়িয়েছে ৩ লাখ টাকা। অর্থনৈতিক সক্ষমতা ও প্রবাসী আয় বৃদ্ধির ফলে এই অর্জন মত অর্থনীতিবিদদের। দুর্নীতি ও লুটপাটের শিরোমণি বিএনপি, দুর্নীতিবাজদের তালিকা করলে বিএনপি নেতাদের নাম সবার আগে থাকবে বললেন ওবায়দুল কাদের। উজানের ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত, সরকারের পাশাপাশি ত্রাণ তৎপরতা চালাচ্ছে ছাত্রলীগ। বিশ্ব তামাক মুক্ত দিবস আজ। ধূমপান ও তামাক পণ্য ব্যবহার প্রতিরোধে ইচ্ছাশক্তি ও আইনের কঠোর প্রয়োগের উপর গুরুত্ব আরোপ বিশেষজ্ঞদের। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত করেছে নিউ ইয়র্কের একটি আদালত। সাজা ঘোষণা 11 জুলাই। এবং কিংস্টন ওভালে সিরিজের শেষ টি-20তে পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে 2-0 সিরিজ জিতল ইংল্যান্ড। আসসালামু আলাইকুম। দুপুর 2টার সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি শারমিন রুমা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আমাদের ন্যায় উদীয়মান দেশসমূহের অবশ্যই নিজেদের কার্যক্ষমতার প্রতি আস্থা রাখতে হবে। মনে রাখতে হবে, জনগণের ঐক্যবদ্ধ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শুধু আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি, গড়ে তুলতে পারি উন্নততর ভবিষ্যৎ। অর্থনৈতিক সক্ষমতা ও প্রবাসী আয় বৃদ্ধির কারণে দেশে গড় মাথাপিছু আয় বেড়েছে বলে মনে করেন অর্থনীতিবিদগণ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য মতে দেশে প্রথমবারের মতো মাথাপিছু গড় আয় ছাড়িয়েছে 3 লাখ টাকা। রিপোর্ট শফিউল্লাহ সুমনের। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে দেশের মানুষের গড় মাথাপিছু আয় এখন 2784 মার্কিন ডলার। ডলারের দাম 109 টাকা 97 পয়সা ধরে মাথাপিছু গড় আয় দাঁড়ায় 3,06,144 টাকা, যা দেশের ইতিহাসে সবচেয়ে বেশি। দেশের অভ্যন্তরের আয়ের পাশাপাশি রেমিটেন্স সহ সকল আয়কে মাথাপিছু ভাগ করে গড় আয় তৈরি করে পরিসংখ্যান ব্যুরো। একটা হচ্ছে যে নীতি এবং নীতি কাঠামো এবং সেটাকে বাস্তবায়ন, সেটা সঠিক পথে ছিল। সেটা একটা পারিপার্শ্বিকতা সৃষ্টি করেছে। সেখানে কৃষক কাজ করার সুযোগ পেয়েছে, শ্রমিক কাজ করার সুযোগ পেয়েছে, উদ্যোক্তা কাজ করার সুযোগ পেয়েছে। সেই জন্য আমরা এগিয়ে যেতে পেরেছি। এটা সম্মিলন না ঘটলে, নীতি যদি বৈরী হয়, মানুষ এগিয়ে যেতে পারবে না। আর নীতি সঠিক থাকলেও যদি মানুষ পারিপার্শ্বিকতা না থাকে, তারা কাজ করতে না পারে, তাহলেও এগিয়ে যাওয়া যাবে না। এই দুটো সম্মিলন ঘটানো, সেটা একটা সহজ কাজ না, কিন্তু সেটা করা হয়েছে। সেই জন্য আমরা এগিয়ে গেছি। 2030 সালে আমরা যে টেকসই উন্নয়ন সেটা বাস্তবায়ন করব, 31 সালে উচ্চ মধ্যম আয়ের দেশ হব, আর 41 সালে আমরা হব উন্নত স্মার্ট বাংলাদেশ। বিশ্বব্যাপী আর্থিক মন্দার প্রভাবে বেশিরভাগ দেশে যখন প্রবৃদ্ধি অর্জন কমছে, তখন বাংলাদেশের এই অর্জন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার বলে মনে করেন অর্থনীতিবিদগণ। তাদের মতে এ ধারাবাহিকতা ধরে রাখতে প্রয়োজন দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা। 8 সালে নির্বাচনী ইশতেহারে একটা ঘোষণা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এদেশে অসাম্প্রদায়িক প্রগতিশীল উদার গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র তৈরি করা হবে। সেই লক্ষ্যে কাজ শুরু করেন শেখ হাসিনা, এবং 11 সাল থেকে 2019 সাল পর্যন্ত এই যে 8 বছর 9 বছর যে ধারাবাহিকতায় অর্থনৈতিক অগ্রগতি হয়েছে, সামাজিক অগ্রগতি হয়েছে, শিশু মৃত্যুর হার কমেছে, নারীর ক্ষমতায়ন বেড়েছে, এই সবগুলা ধারাবাহিকভাবে এত অল্প সময়ের মধ্যে অগ্রগতি, সেটা একটা অসাধারণ অগ্রগতি। এটা সারা বিশ্বে নন্দিত। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। দুর্নীতি ও লুটপাটের শিরোমণি বিএনপি, দুর্নীতিবাজদের তালিকা করলে বিএনপি নেতাদের নাম সবার আগে থাকবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। এ সময় সম্মেলন ছাড়া মির্জা ফখরুলের বিএনপির মহাসচিব পদে থাকার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আরও জানাচ্ছেন আমজাদ হোসেন। দেশের চলমান রাজনীতি সহ সমসাময়িক নানা বিষয়ে শুক্রবার প্রেস ব্রিফিং করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, কঙ্গো, হাইতি, রুয়ান্ডা সহ বিশ্বের নানা দেশে গণতন্ত্র সংকটে থাকলেও তা নিয়ে কোনো কথা বলে না গণতন্ত্র ও মানবাধিকারের প্রবক্তারা। ফিলিস্তিনের রাফায় ইসরায়েলের গণহত্যা নিয়েও নিশ্চুপ তারা।
পারফেক্ট ডেমোক্রেসি পৃথিবীর কোথাও, আমরা পারফেক্ট এ কথা আমরা কখনো দাবি করি, তবে আমরা পারফেক্ট হওয়ার পথে। আমাদের চেষ্টা, আমাদের প্রধানমন্ত্রী আন্তরিক। আজকে যে বিএনপি বহুদলীয় গণতন্ত্রের কথা যারা বলে, তাদের গণতন্ত্র ছিল কারফিউ গণতন্ত্র। মির্জা ফখরুল এর মধ্যে কয়বার, কত বছর ধরে তার গঠনতন্ত্রকে লঙ্ঘন করে বিএনপির মহাসচিব হিসাবে একটা গণতান্ত্রিক দল তারাই নয়, তারা নিজেরাই ঘরে গণতন্ত্রের চর্চা করে না, তারা দেশে গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা। মির্জা ফখরুলের কি বৈধ অধিকার রয়েছে, তার গঠনতন্ত্রে সে লঙ্ঘন করেছে। সেতুমন্ত্রী বলেন, বিএনপি আমলে হাওয়া ভবন ছিল দুর্নীতি আর লুটপাটের ভবন। সেই বিএনপি এখন দুর্নীতিবাজ তারেক রহমান ও খালেদা জিয়াকে দেশের জনপ্রিয় নেতা দাবি করছে। আমি মন্ত্রী, আমি যদি কোনো দুর্নীতি করি তো সেটা কি বিনা বিচারে শেষ হয়ে যাবে? প্রধানমন্ত্রীর কাছে সব খবর আছে কারা কি করে। এ পর্যন্ত যতজনের বিরুদ্ধে, তার অফিসেরও কিছু লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি আমলে, এই লুটপাটের আমলে। তারা কি তাদের কোনো লোককে শাস্তি দিয়েছে? সরকারি অফিসের কাউকে শাস্তি দিয়েছে? লিস্ট করলে তো প্রথম বিএনপি নেতাদের নাম লিখতে হবে, কারণ দুর্নীতি লুটপাটের শিরোমণি হচ্ছে তারা, গণতন্ত্র হত্যার শিরোমণি হচ্ছে তারা। বিএনপি নেতাদের নাম আগে আসবে, তারপরে অন্য লিস্ট দেখা যাবে। অর্থনীতির খারাপ অবস্থা সারা বিশ্বেই, অনেক প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ তা সামাল দিয়ে যাচ্ছে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এখানে সম্ভাবনাটা একদম যদি না থাকে, অর্থনীতি ধ্বংসই হয়ে যাবে, তাহলে IMF, ওয়ার্ল্ড ব্যাংক তারা কেন বাংলাদেশকে আজকে সম্ভাবনাময় দেশ হিসাবে সাহায্য করতে, সাপোর্ট করতে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব করছে? সেবা দাস কে কার? বঙ্গবন্ধুর কন্যা কারো সেবা দাস নয়। তারা এক রাশ ব্যর্থতা, ত্রুপীকৃত আবর্জনার উপর দাঁড়িয়ে তারা আজকে মানসিক অশান্তিতে ভুগছে। সে মানসিক অস্থিরতার মধ্যে সত্য কথা বলতে তারা ভুলে গেছে। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক BM মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন। বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার বলে বর্ণনা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। অ্যান্তনিও গুতেরেস বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা সহ জাতিসংঘের অনেক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের উদারতার জন্য গভীর কৃতজ্ঞতা জানান। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উদযাপন উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও অস্ট্রিয়ার যৌথ অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। পররাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তৃতায় জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম অন্যতম সর্বোচ্চ অবদান রাখা বাংলাদেশের অব্যাহত সমর্থন ও সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশ সবসময় শান্তির প্রচেষ্টায় জাতিসংঘের অগ্রভাগে রয়েছে। পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ 2023 সালে 34টি দেশের 64 জন আত্মদানকারী সামরিক, পুলিশ এবং বেসামরিক শান্তিরক্ষীর নাম ফলকে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি জাতিসংঘ সদর দপ্তরে ওআইসি সম্মেলন কক্ষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ নিউ ইয়র্কে ওআইসি-ভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের মিয়ানমারের রোহিঙ্গাদের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের গুলশান টেরাসে নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। মন্ত্রী বলেন, বিএনপি 30 মে জিয়াউর রহমানের মৃত্যু দিবসে নানা বক্তব্য দেয়, কিন্তু তারা ক্ষমতায় থেকেও এই হত্যার বিচার করেননি, বরং এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছিলেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা।
টানা কয়েক দিনের বর্ষণ আর পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সিলেটের বিভিন্ন উপজেলায়। বিশেষ করে সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানিগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ ও গোলাপগঞ্জের অনেক এলাকা এখন বন্যা কবলিত। বন্যায় এসব উপজেলার অধিকাংশ গ্রামীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিস্তারিত জান্নাতুল ফেরদৌসের ডেস্ক রিপোর্টে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ ও কোম্পানিগঞ্জে বন্যা দেখা দিয়েছে। এর মধ্যে গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাটের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় ৩ লাখেরও বেশি মানুষ। বন্যার পানিতে তলিয়ে গেছে জেলার ৫,৬০০ হেক্টর জমির ফসল। প্লাবিত হতে শুরু করেছে সিলেট শহরের নতুন নতুন এলাকা। এদিকে সিলেট তামাবিল সড়ক, শালুটিকার গোয়াইনঘাট সড়ক, কানাইঘাট বোরহানউদ্দিন সড়ক সহ উপজেলাগুলোর অভ্যন্তরীণ সড়ক পানি নিমজ্জিত হয়ে পড়েছে। এতে করে উপজেলাগুলোর সঙ্গে জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইতোমধ্যে ৫টি উপজেলায় ৪৭০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণ বিতরণ করেছে সিলেট জেলা প্রশাসন কর্তৃপক্ষ। প্রতিটি উপজেলায় ১৫ মেট্রিক টন চাল, ২০০ প্যাকেট শুকনো খাবার ও ৫০,০০০ করে নগদ টাকা বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এলাকায় প্রাথমিক চিকিৎসার জন্য ১৩১টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া ১.৫ লক্ষ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ১,২০,০০০ অ্যান্টিভেনম ইনজেকশন, পর্যাপ্ত খাবার স্যালাইন ও কলেরা স্যালাইন মজুদ রাখা হয়েছে বলে জানান সিলেট সিভিল সার্জন। এদিকে বন্যা কবলিত সিলেটের গোয়াইনঘাট উপজেলার রোস্তমপুর ইউনিয়নে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে পানিবন্দী মানুষের জন্য শুকনো খাবার, চিড়া, মুড়ি ও রান্না করা খিচুড়ি এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়। এদিকে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বৃষ্টি না হওয়ায় নিম্নাঞ্চলে জলাবদ্ধতার পানি নামতে শুরু করেছে। নদ নদীর পানিও কমতে শুরু করেছে। মনুনাথ, ধলাই নদ এবং কুশিয়ারা নদী সহ সবকটি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। আজ বিশ্ব তামাক মুক্ত দিবস। ধূমপান ও তামাক পণ্য সেবনের ক্ষতিকর দিক সম্পর্কে মানুষকে সচেতন করতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিনটি। দিবসটির এবারের প্রতিপাদ্য, ধূমপান ও তামাক পণ্য বর্জন করুন, নিজেকে সুস্থ রাখুন। দিবসটির প্রাক্কালে ধূমপান ও তামাক পণ্যের অবাধ ব্যবহার প্রতিরোধে ইচ্ছাশক্তি ও আইনের কঠোর প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। শরীফুল ইসলামের রিপোর্ট। গবেষণা বলছে দেশে ১৫ বছরের উপরে ধূমপান ও তামাক পণ্য ব্যবহার করেন ৩৫% মানুষ, আর ১৩ থেকে ১৫ বছরের মধ্যে ধূমপান ও তামাক পণ্য ব্যবহার করেন ৯.২% মানুষ। ধূমপান ও তামাক পণ্যের অবাধ ব্যবহারের ফলে মানবদেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়, তৈরি হয় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। মানুষের ক্যান্সার, স্ট্রোক, হার্ট অ্যাটাক ও ডায়াবেটিসের মতো অসংক্রামক ব্যাধিগুলোর জন্য ৫০% দায়ী ধূমপান ও তামাক পণ্য সেবন। ধূমপানের জন্য আমরা একদম যতটুক জায়গায় আপনার জড়িত, একদম নাক থেকে শুরু করে মুখ গহ্বর, তারপর আপনার খাদ্যনালী, তারপরে আপনার শ্বাসনালী, তারপরে লাংস, এগুলো তো হইলই। আর যে কিছু আমরা গিলে ফেলি যেটা ইসোফেগাসের মাধ্যমে, স্টোমাক ক্যান্সার হতে পারে, তারপরে আপনার যে পরিপাকতন্ত্র যত ক্যান্সার সেটা হইতে পারে, তারপরে আবার মনে করেন যে এই প্রস্রাবের থলিতে ইউরিনারি ব্লাডারি ক্যান্সার হইতে পারে, কিডনি ক্যান্সার হইতে পারে, যার জন্য এটা অত্যন্ত ক্ষতিকর একটা জিনিস। বড়দের মধ্যে বরাবরই ধূমপানের প্রবণতা দেখা দিলেও এখন কিশোর কিশোরী ও নারীদের মধ্যেও ধূমপান ও তামাক পণ্যের ব্যবহার বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যে ধূমপান করে সে শুধু নিজেই ক্ষতিগ্রস্ত হয় না, তার আশেপাশের মানুষও ক্ষতিগ্রস্ত হয়। প্রতি বছর দেশে প্রায় ২৫,০০০ মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হয়ে মারা যায়। দেশে ধূমপায়ী ও তামাক পণ্যের ব্যবহার বেড়েই চলছে, ফলে মানুষের স্বাস্থ্য ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে মানুষ হচ্ছেন সর্বশান্ত। ফুটপাতে বসে একটা জাস্ট টুল নিয়ে বসে কিছু বক্স বানিয়ে বিড়ি সিগারেট বেচে, এগুলো কিন্তু যদি কঠোর করা যায় তাহলে অনেকটা নিয়ন্ত্রণ করা কিন্তু সম্ভব। সরকার যদি আইন না করে তাহলে যে প্রবলেম হয়, আমাদের জন্য যে রোগ হয়, গভর্নমেন্টকে তো হাসপাতালের জন্য তো চিকিৎসা ব্যবস্থা করতে হয়, তার জন্য কিন্তু প্রচুর টাকা খরচ হয়। তামাক থেকে রাজস্বের একটা বিশাল সোর্স, সেই জন্য রাজস্ব আয়টা হিসাব করলে দেখা যায় যে গভর্নমেন্টের যা খরচ, এইটাকে প্রতিরোধ করার জন্যও আইন করতে হবে আর কি। ধূমপান ও তামাকজাত পণ্যের ক্ষতির হাত থেকে বাঁচতে প্রয়োজন ইচ্ছাশক্তি এবং ধূমপান ও তামাক নিরোধ আইনের কঠোর প্রয়োগ। তাহলেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির হাত থেকে বাঁচবে মানুষের জীবন।
শরীফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। তামাকজাত দ্রব্যের মূল্য ও কর প্রস্তাবনা বাস্তবায়ন হলে দেশকে 2040 সালের মধ্যে তামাক মুক্ত করা সম্ভব বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। সকালে রাজধানীতে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি বলেন, দেশকে তামাক মুক্ত করতে কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়কে সাথে নিয়ে কাজ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় তামাক মুক্ত দেশ গঠনে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। বিশ্ব তামাক মুক্ত দিবস 2024 উপলক্ষে আজ রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত এক বর্ণাঢ্য ধূমপান বিরোধী স্কেটিং র্যালি আয়োজন করে মাদক বিরোধী সংগঠন প্রত্যাশা। তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই স্কেটিং র্যালির আয়োজন করা হয়। স্কেটিং র্যালিতে বক্তারা শিশু, কিশোর ও যুব সমাজকে তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করে তোলার পাশাপাশি টোবাকো কোম্পানি থেকে বাংলাদেশ সরকারের শেয়ার প্রত্যাহারের দাবি জানান। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত করেছে নিউ ইয়র্কের একটি আদালত। তার বিরুদ্ধে ব্যবসায়িক নথিপত্র গোপন করে সাবেক এক পর্ন তারকাকে অর্থ দেওয়ার বিষয়ে আনা 34টি অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। তবে আদালত আগামী 11 জুলাই এই মামলায় সাজা ঘোষণা করবে। এর 4 দিন পরেই রিপাবলিকান পার্টির সম্মেলনেও আনুষ্ঠানিকভাবে তাকে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দলের মনোনয়ন দেওয়ার কথা। এদিকে ডোনাল্ড ট্রাম্প আদালতের রায়ের তীব্র সমালোচনা করেছেন এবং জানিয়েছেন শুক্রবার ম্যানহাটনে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন তিনি। তবে এই রায়ের প্রভাব কি হবে, বিশেষ করে ট্রাম্পের নির্বাচনের ক্ষেত্রে এটা কতটা প্রভাব ফেলবে তা এখনও পরিষ্কার নয়। যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তার বিষয়ে তাদের পদক্ষেপগুলোতে কোনো পরিবর্তন আসছে না। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো সাবেক বা বর্তমান প্রেসিডেন্টের ক্ষেত্রে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা এটাই প্রথম। ম্যানহাটনের 12 বিচারকের প্যানেল বৃহস্পতিবার সর্বসম্মতভাবে তাদের রায় ঘোষণা করেন। 6 সপ্তাহের বিচার ও 2 সপ্তাহের যুক্তিতর্ক শেষে রায়টি ঘোষণা করা হয়। এর আগে আদালত কক্ষে প্রবেশের আগে ডোনাল্ড ট্রাম্প সংবাদ মাধ্যমকে মামলাটি অপমানজনক হিসেবে আখ্যায়িত করেন। গাজার রাফা শহরে হামলার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞামূলক পদক্ষেপ এবং অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, গাজায় ইসরায়েল বড় ধরনের কোনো সামরিক অভিযান চালাচ্ছে না। গাজায় ইসরায়েলের হামলার হাজার হাজার মানুষের মৃত্যু, প্রায় 10 লক্ষ মানুষের নিরাপদ আশ্রয়ে পালিয়ে যাওয়া এবং হাজার হাজার সৈন্য মোতায়েনের পরও যুক্তরাষ্ট্র একথা জানালো। এদিকে গাজার মধ্যাঞ্চলে নুসেইরাত শরণার্থী শিবিরে একটি গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি হামলায় অন্তত 3 জনের প্রাণহানি ঘটেছে। দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, গত 4 দিনে রাফার নিরাপদ ঘোষিত এলাকায় ইসরায়েলি হামলায় নারী ও শিশু সহ 60 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, রাফা ইসরায়েলি হামলায় ভয়াবহতা থেকে রক্ষা পেতে 18,500 গর্ভবতী ফিলিস্তিনি নারী অন্যত্র নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন। গাজায় গত 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা 36,200 ছাড়িয়ে গেছে। আহত হয়েছে 81,700-র বেশি। ইউক্রেনকে মার্কিন অস্ত্র ব্যবহার করে সীমিত আকারে রুশ ভূখণ্ডে আঘাত হানার অনুমতি দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন। জো বাইডেন এমন এক সময়ে ইউক্রেনকে মার্কিন অস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে আঘাত হানার অনুমতি দিলেন, যখন ইউক্রেন যুদ্ধে রাশিয়া বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে। তবে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত অনুযায়ী ইউক্রেন মার্কিন অস্ত্র ব্যবহার করে শুধুমাত্র খার্কিভ সীমান্তবর্তী রুশ ভূখণ্ডে আঘাত হানতে পারবে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ফলে খার্কিভের সীমান্তবর্তী রুশ ভূখণ্ডে অবস্থিত অস্ত্রাগার
এবং কৌশলগত স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের দেয়া গোলাবারুদ ও রকেট ব্যবহার করে হামলা চালাতে পারবে ইউক্রেন। তবে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে তাদের দূরপাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়নি। এসব ক্ষেপণাস্ত্র ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আবারও দেশের খবর। বাজারে এখন বুড়ো মৌসুমের নতুন চাউল, এর প্রভাবে দাম কমছে। চিনির দরও এখন কমতির দিকে। তবে কোরবানির ঈদ সামনে রেখে বাড়তি দশায় এলাচ হলুদের বাজার। যদিও কিছুটা হলেও কমে আসছে জিরা লবঙ্গের দরের অস্থিরতা, তবে কয়েক সপ্তাহ ধরে বাড়তি ডিমের দাম নিয়ে অস্বস্তি রয়ে গেছে। তাই স্বাভাবিক বাজার প্রতিষ্ঠায় বারবারই উচ্চারিত হচ্ছে জোরালো মনিটরিংয়ের তাগিদ। শাহেদ জাহিদির প্রতিবেদন। মূল্য অস্থিরতার এই সময়টাতে বদলে গেছে মানুষের খাদ্যাভ্যাস। সচরাচর 7 দিনের 7 সওদা একটি দিনে সেরে নেওয়ার রুটিনও এখন অতীত অনেকাংশেই। সাপ্তাহিক ছুটির দিনের বাজার বলতেই আগে ছিল বেশি ক্রেতা বেশি বেচাকেনা। চলতি বাস্তবতায় ভিড় নেই সেই রকম। কমে গেছে একই সাথে বেশি কেনার প্রবণতাও। কোরবানি ঈদ সামনে রেখে প্রতিবারের মতোই চড়া দশায় নির্দিষ্ট কিছু পণ্যমূল্য। এক্ষেত্রে আমদানি নির্ভর হওয়ায় ডলার ইস্যুটিকে, আবার কেউ বা মৌসুমি বাণিজ্য প্রবণতাকেই মশলা পণ্যের বাড়তি দরের কারণ বলছেন। যারা দোকানদার, খুচরা দোকানদার, এরা আনে অল্প অল্প, এরা মনে করেন একটু বেশি দামে আনে, বেশি দামে বিক্রি করে। বাইরে থেকে যারা ইনপুটার, তারা যদি মনে করেন দামটা একটু কম দামে দেয়, তাহলে এরা কম দামে কিনতে পারবে, খুচরা আবার বিক্রি করতেও কম দামে বিক্রি করতে পারবে। ঈদের তুলনা করে মানে মশলার দামটা অনেক বাড়তেছে। এটা কি সিন্ডিকেট কাজ করছে না কেউ আটকে রাখছে? সরকার যদি মনিটরিং আরও বাড়াইতো তাইলে আমার মনে হয় যে এত বাড়ার কোনো অবকাশ ছিল না। অবশ্য স্থির আছে ভোজ্য তেল এবং চিনির বাজার। চিনি ছিল 145, এখন হলো 32 কিনা 35 বিক্রি, তো 10 টাকা কমছে। তেলের বাজার ওই আগের মতনই আছে। আমরা বডি রেট যেটা তার চেয়ে কমে আমরা সরকারি নির্ধারিত হলো 818 টাকা, আমরা বেচতে 800 টাকা। যদি আপনি বেশি মাল নেন তো একটু ছাড় দেয়, তো ওই ছাড় দেওয়ার সুযোগটা আমরা নেই, ওই সুযোগ নিয়ে আবার আমরা একটু কমে। আর নতুন চাউলের সরবরাহ ঠিক থাকায় কমে এসেছে দামও। কারণ বেশিরভাগই নতুন চাল আমদানি হয়ে গেছে। চৈত বৈশাখে যেই চালটা আসে আপনার 28 মিনিকেট যেটা বলা হয়, তারপরে আপনার পাইজাম, স্বর্ণা, এইগুলার দাম একটু কম আছে। আক্ষেপ উচ্চারিত হচ্ছে তা হলো একবার কোনো পণ্যের দাম বাড়লে অনুকূল অবস্থা ফিরে আসা সত্ত্বেও কমবার লক্ষণ দেখা যায় না। আর এই রকম মূল্য অস্থিরতা নিয়ে কথা শুনতে হয় খুচরা ব্যবসায়ী বা সাধারণ দোকানীদেরকেই। যারা দোকানদার, খুচরা দোকানদার, এরা আনে অল্প অল্প, এরা মনে করেন একটু বেশি দামে আনে, বেশি দামে বিক্রি করে। ওদেরকে আমরা দিনে তবে ক্রেতার সঙ্গে মনে করেন একটু কাটাকাটি হয়। সেই ক্ষেত্রে মূল্য কারসাজির বিষয়টি নিয়ে শিকড়ে হাত দেওয়ার প্রয়োজনের দিকটিকেই বড় করে দেখছেন সংশ্লিষ্টরা। বারবারই বলে আসছেন তারা, দামের অস্বাভাবিকতা রোধে নজরদারি জোরালো করা হোক মজুতকারী, আড়তদার, মিল মালিক পর্যায়ে। মোট কথা, স্বাভাবিক বাজারের স্বার্থে সব সময়ের জন্যই কঠোর তদারকি বহাল রাখবার তাগিদ উচ্চারিত হচ্ছে জোরে সোরে। শাহেদ জাহিদি, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষক দল ধান চাষে ব্যাকটেরিয়া প্রয়োগ করে অভূতপূর্ব সফলতা অর্জন করেছে। বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ উদ্ভাবন করেছে এই ব্যাকটেরিয়া। এটি জমিতে প্রয়োগের ফলে একদিকে যেমন প্রকৃতি ও মানব দেহের জন্য ক্ষতিকর রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার কমানো সম্ভব হয়েছে, অন্যদিকে ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্যভাবে। দিনাজপুর প্রতিনিধি মুফাসসিরুল রাশিদের তথ্যচিত্র এসএম মনিরের ডেস্ক রিপোর্ট। দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের পরামর্শে জমিতে ব্যাকটেরিয়া প্রয়োগে সাফল্য পেয়েছেন চাষি রেজাউল কবির। তার জমির ফলন দেখে প্রতিবেশী অন্যান্য চাষিরাও বেশ আগ্রহী। বীজ ছাড়া শুধু ব্যাকটেরিয়ার মাধ্যমে এখানে ইউরিয়ার একেবারে পরিমাণ কম। অবিশ্বাস্য যে এত বড় বড় শীষ লম্বা হবে এবং এত কম খরচে যে আমি এরকম একটা অবস্থানে আসতে পারবো। সার দিচ্ছি 3 বার, কীটনাশক দিচ্ছি 4 বার, তাতে খরচ তো বিঘা প্রতি 10-এর ঊর্ধ্বে চলে গেছে। আর এখন দেখতেছি এই যে ব্যাকটেরিয়া যে আবাদ করছে এর খরচ তো বিঘা প্রতি অনেক কম হার।
ফসল ভালো হয়েছে। এখন ওই চেষ্টা ভাবনা আমারও আছে যে সামনে বছর আল্লাহ যদি বাঁচা রাখে তাহলে আমরা ওই পেটে দিয়া আবাদ করব। কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত ব্যাকটেরিয়ার সাফল্য দেশব্যাপী ছড়িয়ে দিতে চান গবেষকরা। পর্যাপ্ত উৎপাদন হচ্ছে, কৃষকের পাশের কন্ট্রোল ফিল্ড থেকে আমাদের উৎপাদন 30 থেকে 35% বেশি। পাশাপাশি হলো যে আমাদের কীটনাশকের প্রয়োগটা একেবারে প্রায় শূন্যের গোড়ায়, কখনো আমাদের প্রয়োগ করতে হয় ম্যাক্সিমাম একবার অথবা প্রয়োজন হয় না, বিগত 2 বছরের ফলাফল এটা। এবং পাশাপাশি আমরা চালের কোয়ালিটি অ্যানালাইসিস করছি, চালের মধ্যে আমাদের যে ভারী ধাতুর উপস্থিতিটা অনেক অংশে কমে যায়, বিশেষ করে লেডের পরিমাণটা, সীসার পরিমাণটা কমে যাচ্ছে। পাশাপাশি ক্যালসিয়াম বা জিঙ্কের পরিমাণও কিছু 40% এবং প্রতিটা শীষে ধানের যে দানার পরিমাণ বা সংখ্যাটাও কিন্তু অনেক বেশি এবং এর ওজনও অনেক বেশি। দেশের সব চাষিদের হাতে উদ্ভাবিত ব্যাকটেরিয়া পৌঁছালে জমিতে ইউরিয়া সার ও কীটনাশকের ব্যবহার অনেকটা কমবে, অন্যদিকে জমির উর্বরতা বৃদ্ধি পাবে, ফলে অধিক ফলন পাওয়ার সাথে সাথে দেশের অর্থনীতি হবে সুদৃঢ়। ডেস্ক রিপোর্ট, SM মনির, বাংলাদেশ টেলিভিশন। এবারে খেলার খবর। কিংস্টন ওভালে 4 ম্যাচ সিরিজের চতুর্থ ও শেষ টি20তে পাকিস্তানকে 7 উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ফলে 2-0 সিরিজ জিতল ইংলিশরা। 4 ম্যাচ টি20 সিরিজের 2টি ভেসে যায় বৃষ্টিতে। মাঝে একটাই ইংল্যান্ড জয় তুলে নিলে শেষ ম্যাচটা হয়ে ওঠে সিরিজ নির্ধারণী। জিতলে পাকিস্তানের সুযোগ ছিল সিরিজে ভাগ বসানোর, কিন্তু পেরে উঠল না বাবররা। বিশ্বকাপের ঠিক আগে সিরিজ খোয়ালো তারা। গতরাতে আগে ব্যাট করে 19 ওভার 5 বলে 157 রান তুলে পাকিস্তান। জবাবে 3 উইকেট হারিয়ে 27 বল হাতে রেখেই জয় তুলে নেয় বাটলারের দল। এই জয়ে বিশ্বকাপের ঠিক আগে ঘুম ভাঙল ইংলিশদের। অবশেষে কাটল তাদের টি20তে সিরিজ জয়ের খরা। গত টি20 বিশ্বকাপে শিরোপা জেতার পর থেকে এই ফরম্যাটে প্রথম কোনো সিরিজ জিতল তারা। মাঝে সিরিজ খুইয়েছে বাংলাদেশের কাছেও। দর্শক, রয়েছে সংবাদের শেষ পর্যায়ে, যাবার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। দেশে মাথা পিছু গড় আয় ছাড়িয়েছে 3 লাখ টাকা। অর্থনৈতিক সক্ষমতা ও প্রবাসী আয় বৃদ্ধির ফলে এই অর্জন, মত অর্থনীতিবিদদের। দুর্নীতি ও লুটপাটের শিরোমণি বিএনপি, দুর্নীতিবাজদের তালিকা করলে বিএনপি নেতাদের নাম সবার আগে থাকবে বললেন ওবায়দুল কাদের। উজানের ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত। সরকারের পাশাপাশি ত্রাণ তৎপরতা চালাচ্ছে ছাত্রলীগ। বিশ্ব তামাক মুক্ত দিবস আজ। ধূমপান ও তামাক পণ্য ব্যবহার প্রতিরোধে ইচ্ছাশক্তি ও আইনের কঠোর প্রয়োগের উপর গুরুত্ব আরোপ বিশেষজ্ঞদের। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত করেছে নিউ ইয়র্কের একটি আদালত। সাজা ঘোষণা 11 জুলাই। এবং কিংস্টন ওভালে সিরিজের শেষ টি20তে পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে 2-0 সিরিজ জিতল ইংল্যান্ড। দর্শক, এরই মধ্য দিয়ে শেষ করছি দুপুর 2টার সংবাদ। সেই সাথে আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী সংবাদ দেখার। সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।